হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা বিএ হিস্ট্রি অনার্স সেমিস্টার 1 CC1 ইউনিট 1-এর পার্ট 2 হবে এবং আজকের এপিসোডে প্রাচীন ভারতের ইতিহাস উপাদানের আরেকটি প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাসের রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ access the importance of the literature source for the study of ancient Indian history। গতবারের এপিসোডে আমরা আর্কিওলজিক্যাল সোর্স নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আর্কিওলজিকে দেখা হচ্ছে যে আর্কিওলজি মানে অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর বেস করে আমরা কি কি জানতে পারছি। আমরা এটাই জানতে পারছি যে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর বেস করে সমগ্র সভ্যতা সম্পর্কে জানা যাচ্ছে, যার প্রকৃষ্ট উদাহরণ হলো হরপ্পা সভ্যতা। আবার এদিকে শুধুমাত্র সাহিত্যিক উপাদানের উপর বেস করেই একটা পুরো সভ্যতাকে জানা যাচ্ছে, এটা হচ্ছে বৈদিক সভ্যতা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক দুই উপাদানকে সামঞ্জস্য রেখেই কিন্তু জানা যাচ্ছে সেই সভ্যতা বা সেই রাজনৈতিক শক্তি সম্পর্কে। চলো শুরু করা যাক। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিশেষ ভূমিকা দেখা গেছে সাহিত্যিক উপাদানে। সাহিত্যিক উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, যথা দেশীয় এবং বৈদেশিক উপাদান। এবার দেশীয় উপাদানের মধ্যে যেগুলো পড়ছে সেইগুলোকে যা হচ্ছে বৈদিক যুগের সাহিত্য, মহাকাব্য, পুরাণ, স্মৃতিকাব্য, সার দর্শন, বৌদ্ধ জৈন গ্রন্থ, সংস্কৃত সাহিত্য এবং বিভিন্ন জীবন চরিত এবং আঞ্চলিক ইতিহাস। এই সব কিছু হচ্ছে কি দেশীয় উপাদানের মধ্যে পড়ছে এবং এইগুলো কি একটু করে এক্সপ্লেন করা বিষয় আবার হচ্ছে। কোশ্চেনের ভ্যারাইটি যেরকম আসবে, কোশ্চেন যদি বড় আসে তখন কোশ্চেন একটু সাইডটাকে আরো ইনফরমেশন দিতে হবে, কোশ্চেন যদি ছোট আসে ইনফরমেশনসগুলোকে আর একটুখানি ছোট করতে হবে। তবে ওভারঅল ভিউটা হলো যে এবার বৈদিক সাহিত্য নিয়ে আমরা আলোচনা করছি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক মানে হচ্ছে যেই সময়, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক হচ্ছে কি যে সময় মহাজ জনপদের উত্থান ঘটছে, অর্থাৎ রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে। এর আগের পর্বটাই হচ্ছে বৈদিক সাহিত্য বা বৈদিক যুগ। এই বৈদিক যুগটাকে টোটাল টাইম কতটা করা হচ্ছে, খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত। এবং এটাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আদি বৈদিক যুগ এবং একটা পরবর্তী বৈদিক যুগ। এবার এই সমগ্র দুটি বৈদিক যুগকে জানতে কি করা হয়, বৈদিক সাহিত্য উপাদানগুলি গুরুত্বপূর্ণ। বেদের মেনলি 4টি ভাগ, ঋগ, সাম, যজুর এবং অথর্ব। এবং আর্য সমাজের ধর্মীয়, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানা যায়। রাজনীতি কোথা থেকে এলো, আবার যদি লেখাটা দেখে যদি ডাউট হয়, রাজনৈতিক শক্তি তো ছিল না, কিন্তু একটা তো সংগঠন তো ছিল। কোনো কিছু সংগঠন ছাড়া চলা কিন্তু সম্ভব নয়। এই যে সভা, সমিতি, বিধদ, গণ, জন, এই যে নামগুলো আমরা পাবো, এগুলো কিন্তু ঋগ্বেদ থেকেই কিন্তু আমরা জানতে পারছি। ঋগ্বেদে মেনলি সভা সমিতি, এই সভা সমিতি হচ্ছে প্রজাপতির কন্যা। এই রেফারেন্সটা পাচ্ছি আমরা কোথা থেকে, অথর্ববেদ থেকে। এরপরে সংহিতা। সংহিতার মধ্যে আছে কি মন্ত্র, স্তোত্র, প্রার্থনা, সঙ্গীত ইত্যাদি। ব্রাহ্মণ্য, ব্রাহ্মণের মধ্যে আছে আচার অনুষ্ঠান, বলির ব্যাখ্যা, যাগযজ্ঞ, একে বলা হচ্ছে কি বেদের পরিশিষ্ট। এটি গদ্যে রচিত। দ্বিতীয় আরণ্যক, যেটি আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয় নিয়ে বিশদে আলোচনা করা রয়েছে। এর মূল বিষয়বস্তু হচ্ছে কি প্রাণীবিদ্যা বা প্রাণবিদ্যা। আরণ্যক মানে কি অরণ্যকে কেন্দ্র করে। এবং ফাইনালি হচ্ছে উপনিষদ। উপনিষদকে বলা হচ্ছে কি বেদান্ত। কেন, এটার মূল বিষয় হচ্ছে কি আত্মশক্তি। ব্রাহ্মণ এবং উপনিষদের ক্ষেত্রে দুটো জিনিসকে মনে রাখবে, যে ব্রাহ্মণ্য প্রথম রচিত হয়েছে, তাই ব্রাহ্মণকে বলা হচ্ছে কি পরিশ্রেষ্ঠ ব্রাহ্মণ্যকে, এবং উপনিষদকে বলা হচ্ছে কি বেদান্ত। কেন, বেদান্ত সবার শেষে রচিত হয়েছে, উপনিষদটা সবার শেষে রচিত হয়েছে। ঋগ্বেদের মূলত 4টি ভাগ, ঋগ, সাম, যজুর, অথর্ব, এবং এইটারই আরো সাবপার্ট হচ্ছে কি প্রত্যেকটার মধ্যে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা,
ঋগ্বেদও আছে, সামবেদও আছে, অথর্ববেদও আছে। আমরা কোথাও যাচ্ছি কৈশতকী আরণ্যক, কৈশতকী উপনিষদ, এরকম আমরা নাম পাচ্ছি। এরপর মোট 108টি উপনিষদ উল্লেখ আছে, যাকে মুক্ত উপনিষদ, 108টা উপনিষদকে বলা হচ্ছে কি মুক্ত উপনিষদ। এই উপনিষদের মধ্যে সবচেয়ে বড় উপনিষদ হচ্ছে কি বৃহদারণ্যক উপনিষদ, এবং সবচেয়ে ছোট হচ্ছে মান্ডুক্য উপনিষদ। এই সমস্ত কিছু থেকে আমরা বৈদিক রাষ্ট্রীয় অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে ধারণা পাই। এবার বলছে যে এই দুটো, শুধুই কি দুটো, আমি সব থেকে বড়টা বললাম বৃহদারণ্যক, আরেকটি হচ্ছে কি মান্ডুক্য। বিভিন্ন যে শ্লোকগুলো, যেগুলো আমাদের এখনকার কিছু চলতি কথা বা অনেক সময় কথা আমরা জানতে পারি, তার মধ্যে স্পেশাল হচ্ছে সত্যমেব জয়তে। খুব একটা কমন কথা, আমরা জানি কোথায় আমরা ব্যবহার করি, প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহার করা, এবং এই টার্মটা আমরা মান্ডুক্য উপনিষদ থেকে পাচ্ছি। এছাড়া পাচ্ছি হচ্ছে অতিথি দেবো ভব, এটাও উপনিষদ থেকেই নেওয়া। এরকম অনেক উপনিষদ আছে, যেমন ছান্দোগ্য উপনিষদ। আমরা বিভিন্ন জনের বিভিন্ন পেশাগত দিক, যেখানে একটা টাইম দেখতে পাচ্ছি যে যেখানে একজন লেখক লিখছেন যে তিনি একজন কবি, তার পিতা হচ্ছে চিকিৎসক, তার মাতা হচ্ছে তিনি বুনাইয়ের কাজ করেন, এরকম মাল্টিপল একটা প্রফেশনের সম্পর্কে জানতে পাচ্ছি। এছাড়া ছান্দোগ্য উপনিষদ থেকে একটা পয়েন্ট, যে পঙ্গপাল, যেটা মানে কীট পতঙ্গের যে আক্রমণ, পঙ্গপালের কিন্তু ডিরেক্ট রেফারেন্স ওখান থেকে পাওয়া গেছে। এরকম অজস্র উদাহরণ আছে। এরপর মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত, এই দুই বিখ্যাত মহাকাব্যের আনুমানিক রচনাকাল খ্রিস্টপূর্ব 5ম থেকে খ্রিস্ট 4র্থ শতকের মধ্যে ধরা হয়। একটা জিনিস মনে রাখবে, এই আমাদের দুই গ্রেট এপিক বা আমাদের দুটি মহাকাব্য, এই মহাকাব্য দুটি একটা নির্দিষ্ট সময় রচিত হয়নি, রচিত হয়েছে দীর্ঘ সময় জুড়ে। যেখানে কেন এটা বোঝা যাচ্ছে যে রামায়ণ বা মহাভারত যখন পুরোটা পড়া হচ্ছে, আমরা তো নর্মালি সিরিয়াস দেখেছি, সেটা একরকম, পড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রামায়ণ এবং মহাভারতে সবসময় একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। যে একটা সময় গণতান্ত্রিক ছিল, একটা সময় রাজতান্ত্রিক হচ্ছে, এই কোটার একটা প্রেক্ষাপট কিন্তু পড়তে পড়তে বোঝা যাচ্ছে যে পরিবর্তন হচ্ছে। তখন ঐতিহাসিকবিদরা এটাকে ডিটারমাইন করেছেন যে রামায়ণ মহাভারত কোনো একটা নির্দিষ্ট সময় রচনাকাল নয়, এটা দীর্ঘ সময় ধরে রচিত। এটাকে ইন্টারপ্রিটেশন করা হয়েছে, অর্থাৎ চারণ কবি দ্বারা তারা কি করেছেন, লেখাটাকে করেছেন বা লেখাটাকে তিনি এটাকে বাড়িয়েছেন। যেখানে প্রাচীনকালে বিভিন্ন রাজকাহিনী, আর্য অনার্যদের সংঘর্ষ কাহিনী ইত্যাদি বর্ণনা রয়েছে। রামায়ণের রচয়িতা বাল্মীকি। 7 কাণ্ড অর্থাৎ 7টি অধ্যায় এবং 24,000 শ্লোক বিশিষ্ট রামায়ণ এবং রামায়ণের প্রথম তারিখ সহ উল্লেখ আমরা বৌদ্ধ জৈন গ্রন্থতে পাওয়া গেছে বা পাওয়া যায়। রামায়ণের কাহিনীর উল্লেখ আমরা বৌদ্ধ গ্রন্থ দশরথ জাতকেও পাই। মহাভারত যার রচনাকার ব্যাস বা বেদব্যাস, মোট 18টি পর্ব রয়েছে, যেখানে হরিবংশের ইতিহাস জানা যায়। এছাড়া ভগবদ্গীতা, গুরুত্বপূর্ণ ভগবদ্গীতা, যেখানে আমরা মনে করি, যেখানে আমাদের জানা যায় কৃষ্ণের বিভিন্ন বাণী সেখানে আছেন অন্তর্ভুক্ত। এছাড়া শান্তি পর্ব, খুব গুরুত্বপূর্ণ, এটা শান্তি পর্ব, যা সবচেয়ে বড় এবং সবচেয়ে শেষ পর্ব। এটা হচ্ছে যেখানে রাজধর্ম, রাজ সরকার ইত্যাদি কূটনৈতিক রীতিনীতির বর্ণনা রয়েছে। এবং এই শান্তি পর্বে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, শূদ্রদের বর্ণনা রয়েছে, যে শূদ্ররাও যাগযজ্ঞে অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করতে পারবে, এরকম রেফারেন্স আমরা শান্তি পর্বে পেয়েছি। এবং এই মহাভারত থেকে মূলত আমরা 250টি জনপদের নাম, আমরা নট মহাজনপদ, মাইন্ডেড জনপদ বলেছি। শুধুই যে 16টা হচ্ছে মেন সেন্টার বা মেন শক্তি, কিন্তু তাছাড়াও তো আরো অন্যান্য অঞ্চল ছিল, যেগুলোকে বলা হচ্ছে জনপদ। কি জনপদটা তো মহাজনপদ তৈরি হচ্ছে কিভাবে, বেশ কিছু জনপদ মিলে হচ্ছে মহাজনপদ। তো কি বলছে, শুধুমাত্র জনপদ 250 টাইপের নাম, 250টা জনপদের নাম আমরা এখান থেকে মহাভারত থেকে পাই। এছাড়া পাণ্ডব কৌরবদের উল্লেখ তো রয়েছে। পুরাণ, বৈদিক যুগের পরবর্তীতে অন্যান্য তথ্য সম্পর্কে জানতেও কিন্তু এই অষ্টাদশ অর্থাৎ 18টি পুরাণ এর অন্তর্গত, যার মধ্যে হচ্ছে মৎস্য পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ,
বায়ু পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সবকিছু পুরাণ থেকে শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, বিভিন্ন রাজবংশের উত্থান, রাজবংশের তালিকা, রাজার রাজত্বকাল, ভৌগোলিক পরিচিতি ইত্যাদি কিন্তু পাওয়া যায়। এই সমস্ত পুরাণ থেকে, স্পেশালি মৎস্য পুরাণ থেকে আমরা মৌর্যদের রেফারেন্স পাচ্ছি, বায়ুপুরাণ থেকে গুপ্তদের রেফারেন্স পাচ্ছি, আমরা সাতবাহনদের রেফারেন্স পাচ্ছি ওই পুরাণ থেকে, এবং তাদের যে বংশ তালিকা, কোন রাজার পর কোন রাজা বসেছেন, এইগুলো কিন্তু ডিরেক্টলি আমরা পুরাণ থেকেই কিন্তু রেফারেন্স পাচ্ছি। এরপর আছে স্মৃতিশাস্ত্র। প্রাচীন ভারতীয় ধর্মীয় আদর্শের সামাজিক বিধিনীতি, বিধিবিধান ইত্যাদি সম্পর্কে জানতে শাস্ত্রগুলি খুব সহায়তা করে থাকে। এটা শাস্ত্র হবে। আচ্ছা, শাস্ত্রগুলির মধ্যে যেমন মনুস্মৃতি, নারস্মৃতি, বৃহস্পতি স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। এখান থেকে শুধুমাত্র যে ধর্মীয় কনসেপ্ট জানা যাচ্ছে তা নয়, সম্পত্তির অধিকার সম্পর্কেও একটা ব্যাপার জানা যাচ্ছে। মানে সম্পত্তির অধিকার তো একটা আইনের মধ্যেই আসে। মনুস্মৃতি যদি বলি, মনুস্মৃতিকে যদি টানছি, মনু যিনি বা মনুস্মৃতিরই রচয়িতা, এই মনুকে বলা হচ্ছে আইনের জনক। তিনি বিভিন্ন রীতিনীতি প্রণয়ন করেছেন, সামাজিক রীতিনীতি, যার মধ্যে হচ্ছে কি নরনারীদের জন্য একটা নিয়ম, বিধবাদের জন্য তিনি একটা নিয়ম প্রণয়ন করেছিলেন। সম্পদের অধিকারের ক্ষেত্রে যে নিয়ম প্রণয়ন করেছিলেন যে পিতার মৃত্যুর পরই সম্পদের অধিকার পাবে তার পুত্র, পিতার পর পুত্রই পাবে, জ্যেষ্ঠ পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র পাবে। এই ধরনের বিষয়গুলো এখানে ক্ল্যারিফাই করা আছে মনুস্মৃতিতে, এইগুলো জানার। এরপর আছে স্বরদর্শন। দর্শন তো বুঝলাম, স্বর মানে ছটা দর্শন। দর্শন বলতে কি? দার্শনিক চিন্তাধারা। একটা বিষয়কে বা একটা ঘটনাকে আমরা কিভাবে জিনিসটাকে দেখব, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পার্সপেক্টিভ রয়েছে। যারা ফিলোসফি অর্থাৎ দর্শনের স্টুডেন্ট, তারা একটা বেসিক্যালি জানো যে দর্শনের দুটি ভাগ আছে, একটা ইন্ডিয়ান ফিলোসফি, একটা ওয়েস্টার্ন ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফি কিন্তু সব থেকে প্রাচীন, বা এই প্রাচীন ভারতীয় দর্শন। কেন বলছে প্রাচীন ভারতীয় ইতিহাসের দর্শন হিসাব উপাদান? এই ষোড়শ দর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ষড়দর্শনের মধ্যে হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। এইগুলি থেকে ভারতীয় দার্শনিক রীতিনীতি সম্পর্কে জানা যায়। এবং সাংখ্য হলো সবচেয়ে প্রাচীন ষড়দর্শন। সাংখ্য হচ্ছে সব থেকে প্রাচীন। এবার বলছে কি যে এই ছটা দর্শনের মধ্যে বিষয়বস্তুটা মূলত হচ্ছে কি, যে কোনো ঘটনাকে বা কোনো বাস্তবকে তারা কিভাবে গ্রাহ্য করবে। তারা ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রাহ্য করবে বা যুক্তি যৌতিকতার মাধ্যমে সেটাকে গ্রাহ্য করবে। এই যে বিভিন্ন ভাবধারা, বিভিন্ন যে নিয়ম, সেইগুলোই এই স্বরদর্শনে কিন্তু এক্সপ্লেন করা আছে। এরপর বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ। মহাকাব্য যুগের পরবর্তীকালের ইতিহাস রচনার ক্ষেত্রে এটা শুধুমাত্র যে পরবর্তীকাল তা নয়, সমসাময়িক সময়টাও অলসো এখানে আছে। বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থগুলি যথেষ্টভাবে মূল্য রয়েছে। যেমন বৌদ্ধ গ্রন্থের মধ্যে আছে ত্রিপিটক। ত্রিপিটকগুলো কি? তিনটে পিটক, বিনয়, সূত্র, অভিধর্ম। এছাড়া জাতক, দিব্যংশ, মহাবংশ, আর্যমঞ্জুশ্রী কল্প, ললিত বিস্তার, বুদ্ধচরিত, অঙ্গুত্তরণিকা, এই সমস্ত গ্রন্থাবলী থেকে শুধুমাত্র যে বৌদ্ধ ধর্মের নির্যাস পাওয়া যায় তা নয়, বিভিন্ন রাজবংশের উত্থান, বিভিন্ন জনপদের উত্থান সম্পর্কেও জানা যায়। অনেক অজস্র গ্রন্থ আছে। যেমন আমি শুধু এই যে বুদ্ধচরিত বলতে গিয়ে বলছি, ললিত বিস্তার, বুদ্ধচরিত আছে, সারিপুত্র প্রকরণ আছে, যেটা হচ্ছে বৌদ্ধ একটা গ্রন্থ। একটা বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ, আশা করি নাম শুনেছ, অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা। এটা মহাযান ধর্ম, বৌদ্ধ ধর্ম ওরিয়েন্টেড একটা গ্রন্থ, কিন্তু এটা কিন্তু বৌদ্ধ ধর্মেরই একটি গ্রন্থের অন্তর্গত। এই ধর্মগ্রন্থগুলো থেকে শুধুমাত্র যে বৌদ্ধ ধর্মের নিয়মকানুন আসছে তা নয়, কি এক্সট্রা জানা যাচ্ছে, মূলত আমি অঙ্গুত্তরণিকা আর আর্যমঞ্জুশ্রী কল্পকে একটু এমফাসাইজ করে বলছি। আর্যমঞ্জুশ্রী কল্প থেকে আমরা শশাঙ্ক সম্পর্কে জানতে পারছি, হর্ষবর্ধনের সম্পর্কে জানতে পারছি, এবং অঙ্গুত্তরণিকায় যে 16টা মহাজনপদ,
অর্থাৎ কাশী কৌশল অঙ্গমগধ, বীর্যিমল্ল চেদিবর্ষ, কুরুপাঞ্চাল মৎস্যসূসেন, অশ্মগবন্তী গান্ধার কম্বোজ, এই 16টা মহাজনপদ এবং তাদের রাজধানী এবং তারা কোন কোন রাজবংশ শাসন করেছেন তাদের অবস্থান এই অঙ্গুর তরণিকা থেকে কিন্তু জানা যাচ্ছে। এরপর জৈন ধর্মগ্রন্থের মধ্যে সঙ্গত, এছাড়া হচ্ছে জৈন কল্পসূত্র, ভগবত সূত্র, আচরঙ্গ সূত্র, যেখানে বিভিন্ন ধরনের জৈন সন্ন্যাসীদের বিভিন্ন ধরনের নিয়ম কানুন, বিভিন্ন রাজবংশে বা রাজনৈতিক শক্তির উত্থান, যেমন ভদ্রবাহুর কল্পসূত্র থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানতে পারছি, যে চন্দ্রগুপ্ত মৌর্য কোথাকারে ছিলেন বা তিনি কোন ধর্মীয় ছিলেন। এরকম বাল্লবী, এটা হবে বাল্লবীর মৈত্র বংশের শাসক ধ্রুব, এটা ধ্রুব সেন হবে। এবার ধ্রুব সেন সম্পর্কে জানা যায়। এছাড়া ভাগবত সূত্র থেকে আমরা বিভিন্ন তীর্থঙ্করদের জীবন কাহিনী, তীর্থঙ্করের সংখ্যা কত? 24 জন। আচ্ছা, 24 জন তীর্থঙ্কর। তাদের সম্পর্কে আমরা জানতে পারছি কি ভাগবত সূত্র থেকে। এবং এই ভাগবত সূত্র থেকে আমরা জৈন রীতিনীতি, মহাবীর এবং মক্খালী গোসাল হচ্ছে আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া এই ভাগবত সূত্র থেকে কিন্তু আমরা ষোড়শ মহাজনপদের উল্লেখও কিন্তু পাচ্ছি, যেখানে 2টি মহাজনপদের উল্লেখ ছাড়া, যত সম্ভবত গান্ধার, আরেকটি নাম আমি মুহূর্তে খেয়াল আসছে না, এই দুটো বাদে বাকি অঙ্গুর তরণিকা এবং ভগবত সূত্রে উল্লেখিত 16টা মহাজনপদের মধ্যে 14টা মহাজনপদের নাম সিমিলার, বাকি দুটোর একটু নাম আলাদা। বাকি কিন্তু এটা মনে করা হচ্ছে যে অর্থাৎ ভগবত সূত্রতে আমরা মহাজনপদের উল্লেখ পাচ্ছি। এছাড়া ভদ্রবাহুচরিতে পরিশিষ্ট পাবন খুব গুরুত্বপূর্ণ, উপাদান। এরপর যেটি সংস্কৃত সাহিত্যের মধ্যে বলছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, আইন প্রভৃতি বিষয়ক গ্রন্থ সাহায্য করে। এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বা উল্লেখযোগ্য হচ্ছে গার্গী সংহিতা, যা একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ, যার সাল তারিখ স্পষ্টত এখানে কিন্তু সাল তারিখ খুব ক্লিয়ারলি মেনশন আছে। এছাড়া চারুদত্তের ভাষের চারুদত্ত, আমি পাণিনির অষ্টাধ্যায়ী, গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ গ্রন্থ, এটা ইম্পর্টেন্ট গ্রন্থ। বেদের ভাষাগত বিশুদ্ধতা রক্ষার জন্য সম্ভবত খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এইগুলো রচিত। পতঞ্জলির মহাভাষ্য মৌর্য পরবর্তী শুঙ্গ সম্পর্কে এবং ব্যাকট্রিয় মানে হচ্ছে গ্রিক ব্যাকট্রিয়, যারা ভারত সম্পর্কে, বা এটা গ্রিক হবে অলসো, গ্রিক ব্যাকট্রিয় ভারতে আক্রমণ সম্পর্কে জানতে সহায়ক। এছাড়া বাৎসায়নের ভুল আছে একটু, সরি, বাৎসায়নের কামসূত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, কালিদাসের অভিজ্ঞান ও শকুন্তলম, রঘুবংশম, মালবিকাকি মিত্রম থেকে একটু ভালো করে স্পেসিফাই করে দিই, অগ্নিমিত্র সম্পর্কে জানা যায়। অগ্নিমিত্র এবং হচ্ছে মালবিকা, এই অগ্নিমিত্রকে শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গের পুত্র, এবং তার সাথে একটা প্রণয় ঘটিত সম্পর্ক হয় হচ্ছে মালবিকা, যিনি একজন নৃত্যশিল্পী ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে অগ্নিমিত্রের জীবন, তার বিভিন্ন যে রাজনৈতিক পরিসর, সেই সম্পর্কে জানা যাচ্ছে। বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম থেকে জানা যাচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে, মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারছি হচ্ছে চন্দ্রগুপ্তদের সম্পর্কে। মৌর্য সম্রাট প্রাচীন ভারতের ইতিহাস উপাদান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সমস্ত নাটকগুলো অ্যাকচুয়ালিতে সেই সময়, স্পেশালি আমি বিশাখ দত্তের ক্ষেত্রে আমি আরো ভালো করে বলতে চাই, বিশাখ দত্ত হচ্ছেন গুপ্ত যুগের মানুষ, কিন্তু তিনি মৌর্য যুগের সোর্সকে কালেক্ট করার উপরে বেস করে লিখেছেন হচ্ছে মুদ্রা রাক্ষস। এবার এইখানে একটা ব্যাপার, দেবী চন্দ্রগুপ্তমের ক্ষেত্রে, যে
তিনি যেটা দেখেছেন, এবং দেবী চন্দ্রগুপ্তমের মেন যে প্লটটা হচ্ছে, দেবী চন্দ্রগুপ্তম, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি শকদেরকে প্রতিহত করেন এবং তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা, মানে যে তার জ্যেষ্ঠ হচ্ছে রামগুপ্ত, তার পত্নী ধ্রুব দেবীকে শকদের হাতে রামগুপ্ত তুলে দেন। সেই সময় কি করা হয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে সেখান থেকে তুলে মানে উদ্ধার করেন এবং শকদেরকে প্রতিহত করেন, এবং পরবর্তীকালে কি হয়, ধ্রুব দেবীর সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিবাহ হয়। এই গোটা বিষয়টাকে একটা ড্রামা, মানে একটা নাটকের পরিসরে দেবী চন্দ্রগুপ্তমে প্রেজেন্ট করা, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে শককে প্রতিহত করে তিনি দ্বিতীয় সিংহাসন আরোহণ করেন। রামগুপ্তের অস্তিত্ব সম্পর্কে নিয়ে অনেক জায়গায় অনেক রকম ডিবেট আছে, বাট রামগুপ্ত সম্পর্কে একটা সোর্স পাওয়া যাচ্ছে যে রামগুপ্ত ছিলেন। এই রকম ব্যাপারগুলোই কিন্তু ক্ল্যারিফাই করে যে সাহিত্যিক উপাদান কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া প্রাচীন ভারতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজবৃত্তান্ত এবং জীবন চরিত। প্রাচীনকালের রাজবৃত্তান্ত এবং জীবন গ্রন্থ বা জীবনী গ্রন্থ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মূল্যবান উপাদান। বাণভট্টের হর্ষচরিত, বিহল্লনের বিক্রমাঙ্ক দেব চরিত, জয়সিংহের কুমারপাল চরিত, পদ্মগুপ্তের নবশশাঙ্ক চরিত, বাগপতিরাজের গৌরবহ, চাঁদ বড়াইয়ের পৃথ্বীরাজ রস প্রভৃতি গ্রন্থ সমকালীন রাজবংশের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জীবনী গ্রন্থগুলি সাধারণত অনেক সময় বোধগম্য বা সরল ভাষায় কিন্তু লেখা হয়নি। এটা একটা মনে রাখতে হবে সবসময় যে সরল ভাষা, কিছু কিছু কঠিন, মানে কি ভাষাটাকে কিছু সংস্কৃতে আছে, কিছু নিজে প্রাকৃতে আছে, এইগুলোকে খুব সহজ ভাষায় সবসময় লেখা হয়েছে তা নয়। যেহেতু যারা লিখছেন তারা হচ্ছেন কি শুধু তারা রাজার পৃষ্ঠপোষক নন, তারা হচ্ছেন গুণী একজন কবি বা একজন লেখক, তাই তারা তাদের গুণকে প্রদর্শন করতেও কিন্তু সেই লেখা কিন্তু লিখেছেন। এবং এটা একটা ব্যাপার যে তাৎক্ষণিক সেই রাজা বা রাজবংশ সম্পর্কে একটা সরাসরি আমরা যোগাযোগ করতে পারছি, আমরা সেই সম্পর্কে জানতে পারছি। কার মাধ্যমে এই যোগাযোগ স্থাপন করতে পারছি? থ্রু আউট দিস কাইন্ড অফ টেক্সট। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তার অস্তিত্ব ছিল, কিরকম ছিল সেটা বোঝা যায়। এরপর আছে আঞ্চলিক ইতিহাস গ্রন্থ। প্রাচীনকালের আঞ্চলিকভাবে লিখিত কিছু গ্রন্থ পাওয়া যায় যেগুলি ইতিহাসের উপাদানে অনেক বেশি নির্ভরযোগ্য, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রাজতরঙ্গিনীর মতন কোনো সোর্স হয় না। এটা ফার্স্ট হিস্ট্রি, মানে এটাকে ফার্স্ট হিস্ট্রি সোর্স বা হিস্টোরিক্যাল সোর্স হিসেবে এটাকে ডিটারমাইন করা হচ্ছে। শুধুমাত্র যে কাশ্মীরের ইতিহাসই আছে তা নয়, এখান থেকে বহু পর্ব পর্যন্ত ইতিহাসের কথা জানা যায়। এমনকি অশোক সম্পর্কেও জানা যায়। অশোকের সেনের জলৌক, যে অশোকের পুত্র ছিলেন জলৌক, তার সম্পর্কে জানা যায়। অশোক শ্রীনগর প্রতিষ্ঠিত করেছিলেন সেটাও জানা যায়। এরপর এই রচনাকাল হচ্ছে 1148 থেকে 1150 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর কাশ্মীরের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে এখানে, কাশ্মীরের ইতিহাস এখানে লিপিবদ্ধ রয়েছে। তবে ভারতীয় সাহিত্যকে প্রথম দিকে ইতিহাসের মর্যাদা দেওয়া হয়। এছাড়া সোমেশ্বরের রসমালা, কীর্তি কৌমুদী, যাতে গুজরাটের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। অরিশিনের সুকৃতি সংকীর্তন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো আঞ্চলিক ইতিহাস বলতে আঞ্চলিক যে রাজা তাকে পৃষ্ঠপোষকতার বেসিসে এই গ্রন্থগুলি লেখা হয়েছে, এটাই বলতে চেয়েছে। এরপর আসছে বৈদেশিক বিবরণ বা বৈদেশিক উপাদান। প্রথমেই বলেছি সাহিত্যিক উপাদান মূলত দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে দেশীয় এবং বৈদেশিক। দেশীয়গুলো তো এতক্ষণ ধরে ডেসক্রাইব করলাম। বৈদেশিক ভ্রমণ মানে যে সমস্ত বিদেশি পর্যটকরা ভ্রমণ সূত্রে তারা এখানে এসেছিলেন এবং তারা তাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সকে লিপিবদ্ধ করেছেন, বা কেউ শুনে শুনে সেটাকে লিপিবদ্ধ করেছেন, এটাকেই বলছে। প্রাচীনকালের বিভিন্ন সময় ধর্ম, বাণিজ্য, ভ্রমণ, রাজবিজয় প্রভৃতি বিভিন্ন উদ্দেশ্যে পর্যটকরা ভারতে এসেছিলেন। তারা অনেক সময় তাদের ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন, যা আজকের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর মধ্যে গ্রিক, রোমান, চৈনিক, তিব্বতীয়, আরবীয় পর্যটকের বিবরণ গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে গ্রিক বিবরণ। আলেকজান্ডারের
ভারত আক্রমণের সময় 326 BCE আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় পূর্ববর্তী লেখকের মধ্যে দুই নাম এখানে গুরুত্বপূর্ণ। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছে 326 খ্রিস্টপূর্বাব্দে, এটা মনে রাখবেন। এবং তার মধ্যে দুজন লেখক, যে গ্রিক লেখক, সেটা আছে হেরোডোটাস এবং ট্যাসিটাস। হেরোডোটাস, ট্যাসিটাস। হেরোডোটাসকে তো আমরা সকলেই জানি ইতিহাসের জনক বলা হয়। তিনি কখনো ভারতে না এলেও তিনি শুনে শুনে প্রেস নামে একটি গ্রন্থ, ইতিহাসমালা, যেখান থেকে আমরা পারসিকদের সম্পর্কে জানতে পারছি, তারা উত্তর পশ্চিম কর্তৃক ভারতে আক্রমণ করছেন সেটা জানতে পারা যায়, এবং তারা যে সেখানে ভারতকে অধিকার করেছিলেন সেটা জানা যাচ্ছে। মেগাসেনিসের ইন্ডিকা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ট্যাসিটাসেরও ইন্ডিকা আছে। তারও একটা লেখার বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। সমকালীন ভারতের নানা তথ্য পাওয়া যাচ্ছে। আলেকজান্ডার ভারত আক্রমণের সময়কাল 326 BCE, এবং আলেকজান্ডার ভারত আক্রমণের সময় বিবরণ পাওয়া যায় 3 অভিযান সঙ্গী, তার সাথে 3 অভিযান সঙ্গী ছিলেন। তারা কারা? নামগুলো মনে রাখবে। নিকারাকাস, অ্যারিস্টোবুলাস, ওনেসিক্রেটিস, নিকারাকিয়াস এবং অ্যারিস্টোবুলাসের তার রচনা। প্লিনি ন্যাচারাল হিস্ট্রি, এটা রোমের মধ্যে চলে যাচ্ছে এটা। এছাড়া মেগাসেনিসের ইন্ডিকা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। পলিবিয়াসের সাধারণ ইতিহাস, এখান থেকে ভারতে বাল্লিক গ্রিক মানে ব্যাক্ট্রিয় গ্রিক আক্রমণ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এছাড়া খ্রিস্টীয় প্রথম শতকে অজ্ঞাতনামা লেখক গুরুত্বপূর্ণ পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি থেকে ভারত সাগর ভ্রমণ, বণিকদের ব্যবসা বাণিজ্য বিবরণ সম্পর্কে পাওয়া যায়। এই পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি থেকে আমরা বিভিন্ন জাহাজের সাইজ, ব্যবসা বাণিজ্য কিভাবে হয়, আমরা গোলমরিচের উৎপাদনের কথা জানতে পাচ্ছি, বিভিন্নভাবে অনেক জিনিস জানা যাচ্ছে। এবং এই পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সিকে বলা হয় কি ব্যবসায়ীদের একটা গাইড বুক বলা হয়, যে কিভাবে কোথা থেকে কি যেতে হবে সেটা কিন্তু স্পষ্টত লেখা ছিল। ডায়োডোরাসের রচিত বিবলিওরেথিকা হিস্টোরিকা, এরিয়ানের অ্যানাবেসিস, জাস্টিনের এপিটোম আলেকজান্ডারের জীবনীর প্রকৃত ঘটনা এবং বিবরণ দেয়। এই জাস্টিনের এপিটোম সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি, যে জাস্টিনের এপিটোম কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের মেনশন করেছেন। কিভাবে করেছেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আগে আমরা সকলেই জানি মৌর্য বংশের আগে ছিল হচ্ছে নন্দ বংশ। তাই নন্দ বংশকে উৎখাত করার উদ্দেশ্যে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের দরবারে যান, অনুরোধ করেন তাকে তার সাথে সহায়তা করার জন্য, কিন্তু পরবর্তীকালে কি হয়, আলেকজান্ডার তাকে বিতাড়িত করেন। এই ঘটনাটাই কিন্তু জাস্টিনের এপিটোমে বর্ণিত। এছাড়া টলেমির জিওগ্রাফি এই গ্রন্থ থেকে তৎকালীন যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। মানে এই ব্যবসা বাণিজ্য তো শুধুমাত্র যে অন্তর্বর্তী ছিল একটা দেশে, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্য, তা তো নয়। বৈদেশিক যে বাণিজ্য হতো, যে রোমের বাণিজ্য, প্লিনি রোমের বাণিজ্য সম্পর্কে একটা কথা বলেছেন, যে তার মানে প্লিনি এখানে বলেছেন যে রোমের এত সোনা, সেগুলো ভারতের সাথে বাণিজ্য করতে করতে, মানে কি ওই স্ট্রেংথ অফ ওয়েলের একরকমের থিওরিটা এখানে উনি প্রযোজ্য করেছিলেন, এটা জানা যায়। এরপর হচ্ছে রোমান বিবরণ। রোমান লেখন ক্রাটিয়াসের রচনায় আলেকজান্ডারের অভিযানের বিবরণ তো পাওয়াই গেছে। এছাড়া প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, এটা রোমান লেখক, তার থেকে সমকালীন সমুদ্রপথ সম্পর্কে তথ্য পাওয়া গেছে, এবং রোমের সাথে যে ভারতের সাথে রোমের যে বাণিজ্য এবং গ্রিসের সাথে ব্যবসা বাণিজ্য, সেই সম্পর্কে তথ্য পেতে এটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর চৈনিক এবং তিব্বতীয় বিবরণ। চীনের ইতিবৃত্তি প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে তথা শেষ পর্বের ইতিহাস রচনায় খুব গুরুত্বপূর্ণ। শেষের দিকে ইতিহাসে এটা যথেষ্ট আছে। ফাইয়েন, তিনি 399 খ্রিস্টাব্দ অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসেন। ফাইয়েনের এক গ্রন্থর নাম কি, তিনি 15 বছর কাটান, তার গ্রন্থর নাম হচ্ছে ফোকুকি। এবং এই ফোকুকি গ্রন্থতে গুপ্ত পরিস্থিতি সম্পর্কে লেখা আছে, বাট ইন্টারেস্টিং ম্যাটার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামই উল্লেখ নেই তার গ্রন্থে। এরপর ইউয়েন সান, বা যদি কোথাও জুয়াংজাং লেখা দেখো সেটাও ঠিক। জুয়াংজাং যিনি হর্ষবর্ধনের আমলে অ্যাকচুয়ালি আসেন। হর্ষবর্ধন
হর্ষবর্ধনের আমলে এসেছিলেন, তার রচিত গ্রন্থ হলো কি সিইউকি। তাহলে ফাইয়েনের হচ্ছে ফোকুকি, ইউয়াংসাং বা জুয়াংজাং এর হচ্ছে সিইউকি। এই গ্রন্থ থেকে হর্ষবর্ধন এবং চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। কেন ইভেন লি জুয়াংজাং বা ইউয়াংসাং তিনি দ্বিতীয় পুলকেশীর দরবারেও কিন্তু ভিজিট করেছিলেন। এছাড়া ইয়েৎসি ভারতের বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিবরণী তথ্য দিয়েছেন। 1608 খ্রিস্টাব্দে প্রকাশিত তিব্বতীয় এবং ইতিহাসবিদ লামা তারানাথ বৌদ্ধ ধর্মের উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রেখে গেছেন। এরপর হচ্ছে কি আরবীয় বিবরণ। আরবীয় পর্যটক ভারতে এসেছিলেন এবং একদম শেষ পর্বে তারাও কিন্তু ইতিহাসের সম্পর্কে বর্ণনা করেছেন, এমনকি প্রাচীন কিছু ইতিহাসের বর্ণনাও কিন্তু করেছেন। তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এই মুসলিম আধিপত্য সম্পর্কে তারা যেমন বর্ণনা করেছেন, তেমনি প্রাচীন ভারতের যে সিস্টেম মানে সমস্ত কিছু সেটাকেও তারা বর্ণনা করেছেন। যেমন আল মাসুদি, হাজাম নিজামি, আল মাসুদি, অল বেরুনি, এগুলো খুব গুরুত্বপূর্ণ নাম। সুলেমান নবম শতকে পাল রাজা দেবপাল রাজত্বের শেষ কালের দিকে তিনি ভারতে আসেন এবং 1851 সালে একটি ভারতের বিবরণ তিনি লিপিবদ্ধ করেন। আল মাসুদি যিনি 1915 খ্রিস্টাব্দে আসেন, মহিপালের রাজত্বকালে প্রতিহার রাজ্যে তিনি আসেন। এছাড়া এই সবকিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অল বেরুনি, তিনি 1727 খ্রিস্টাব্দে সুলতান মামুনের সাথে আসেন এবং অল বেরুনির কেতাবুল তৎকালীন ভারতের সমাজে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পরিস্থিতি বা পরিবেশ সম্পর্কে জানা যায়। সো এই হলো শেষে, এটা হচ্ছে উপসংহার। সো এইটাই হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক উপাদানের গুরুত্ব। তবে সাহিত্যিক উপাদানের এই স্লাইডটাতে একটা জিনিস, ছোট্ট একটা বিষয় আছে যে সাহিত্যিক উপাদান, এটা একটা জিনিস মনেও রাখবে, এটা তোমাদের বিভিন্ন লেখাতেও তোমরা এটা ব্যাপারটাকে ইন্টারপ্রেট করতে পারো যে সাহিত্যিক উপাদান কিন্তু অনেক সময় দেখা গেছে বায়াসড হয়, মানে কি পক্ষপাতিত্ব তুষ্ট হয়। তখন সেটাকে ভেরিফাইড করতে কিন্তু আমাদের সেই আর্কিওলজিক্যাল সোর্সেরই প্রয়োজন পড়ে। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে এই দুই উপাদানের গুরুত্ব কিন্তু যথেষ্ট। সো আজকের জন্য এতটাই। তোমাদের এই পিডিএফ পেতে হলে কারেক্টিভলি পারফেক্ট পিডিএফ তোমাদের এখানে অ্যাভেল করা হবে। তোমরা এই যদি পিডিএফটা পেতে চাও আমাদের দেওয়ার নাম্বারেতে তোমরা যোগাযোগ করো। আর এই বিষয় বা এই সাবজেক্ট ওরিয়েন্টেড তোমাদের যখন টেক্সট বুকে গো থ্রু করবে তখন তোমরা বুঝতে পারবে কোথায় কি রকম প্রবলেম হচ্ছে, বা এই কোয়েশ্চেন রিলেটেড কোনো প্রবলেম যদি জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।